না, আজ হাট থেকে ফিরতে বড্ড বেশি দেরি হয়ে গেল। এই রাস্তাটা তেমন ভালো না। বাড়িতে গিন্নি, বোন সবাই বোধহয় চিন্তা করছে। তাড়াতাড়ি পা চালাই। কে কে তোমরা? কি চাই তোমাদের? তোর মুন্ডু চাই। কিছুক্ষণ পর গ্রামবাসী ওই পথ দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তারা নীলেশের দেহ দেখতে পায়। কাজ কে করলো গো? হায় হায় হায়, দেহ থেকে মাথা কেটে নিয়ে চলে গেছে গো। এ তো চেনার উপায় নাই। দাঁড়াও, একটু কাছে গিয়ে দেখি যদি কোনো চেনার উপায় থাকে। আরে, এ তো আমাদের নীলেশ গো। কি করে বুঝলে? এই দেখো, ওর হাতের তাবিজখানা। এ তো আমি ওকে দিয়েছিলাম। আহারে, এমন ভালো ছেলেটার এই দশা কে করলে গো? এই চলো চলো, ওকে গ্রামে নিয়ে চলো। এই বলে গ্রামবাসীরা নীলেশের দেহ নিয়ে ওর বাড়িতে এসে পৌঁছালো। এই অবস্থা দেখে ওর স্ত্রী মিনু এবং বোন রানী কাঁদতে কাঁদতে বলল, ও দাদা, দাদা, এই তোমার কি হলো দাদা? কে তোমার এমন অবস্থা করলো দাদা? হ্যাঁ হ্যাঁ গো, এই বয়সে আমাকে বিধবা করে দিয়ে চলে গেলে। কার কি ক্ষতি করেছিলে তুমি, যে এমন নিষ্ঠুর ভাবে তোমাকে মেরে দিল? গ্রামের শ্মশানে নীলেশের দেহ দাহ করে এসে গ্রামবাসীরা আবার এসে হাজির হলো মিনু ও রানীকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে। আমার কি মনে হয় জানো তো, ওই জঙ্গলের ওদিকে এক নতুন ডাকাতের ডেরা হয়েছে শুনেছিলাম। এ তাদেরই কাজ। তাই যদি হয় তাহলে তাহলে একটা ব্যাপার খেয়াল করে দেখেছো হে? কি ব্যাপার বলো তো? ডাকাতে নীলেশের ব্যাগ থেকে টাকা পয়সা, ওর সোনার আংটি, এসব কিছু না নিয়ে শুধু ওর মাথা কানাই কেন কেটে নিয়ে গেল? এর কারণখানা আমি বোধহয় আন্দাজ করতে পারছি। কি আন্দাজ করতে পারছো হরিদাদু? তোর দাদা নীলেশের মাথাখানা কারা কেটে নিয়ে গেছে, আর আর কেন কেটে নিয়ে গেছে, তার সবটাই হয়তো আমি বুঝতে পারছি। কে করেছে, কেন করেছে আমাদের এমন সর্বনাশ? এক্ষুনি বলো আমায়। সে আজ অনেক বছর আগেকার কথা। তোরা তখনও জন্মাসনি। তোদের বাবা দীনেশ ছিল এই গ্রামের পালোয়ান। 10 গ্রামের লোক তোদের বাবার সাথে শক্তিতে পেরে উঠত না। তো সেবার গ্রামে হঠাৎ রঘু ডাকাতের উপদ্রব খুব বেড়ে গেল। তাদেরকে ঠেকাতে একদিন গ্রামবাসীদের একটা সভা বসল। না, আমাদের মনে হয় গ্রাম ছেড়ে পালাতে হবে, বুঝলে? এই ডাকাতের দল আমাদের গ্রামকে শ্মশান করে ছাড়বে। ঠিক বলেছ হরি কাকা। এই নিয়ে পরপর 5 দিন এই গ্রামের 5টা বাড়িতে ডাকাতি হলো। শুধু ডাকাতি করে তোরা ক্ষান্ত হচ্ছে না, সেই সাথে পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করে রেখে যাচ্ছে। নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে পালাতেই হবে, বুঝলে? ওই একটা ডাকাত দলের ভয়ে আমরা আমাদের ভিটে মাটি ছেড়ে পালাবো? কখনোই নয়। তাহলে কি এখানে পড়ে পড়ে মরার অপেক্ষা করব? আমরা কেন মরবো? মরবে তো ওরা। ওদেরকে মারবে শুনি? আমরা সাধারণ চাষাবুষো মানুষ, আমরা কি ওদের সাথে পেরে উঠবো নাকি? আমি মারবো ওদের, আর ডাকাত সর্দারের মুন্ডু কেটে নিয়ে এসে তোমাদের দেখাবো। তুই একা এতগুলো লোকের সাথে লড়াই করতে পারবি? আরে দেখোই না পারি কিনা। এই দীনেশ পালোয়ান থাকতে তোমাদের কাউকে ভয় পেতে হবে না। এই বলে তোদের বাবা দীনেশ আমাদের রক্ষা করতে নিজেই বিপদের ঝুঁকি নেয়। তোদের মা বারবার তোদের বাবাকে বারণ করেছিল।
গিন্নি, আজ রাতে তোমায় একা থাকতে হবে, বুঝলে? কেন শুনি? তুমি আবার আজকে কোথায় যাবে? একই গ্রামে ডাকাতের উপদ্রব বাড়ছে, তার উপর রাতে আমি একা মেয়ে মানুষ কি করে থাকবো বলো তো? ওই ডাকাতের উপদ্রব কম করতেই তো যাচ্ছি। মানে কি বলতে চাইছো তুমি? আমি ওই ডাকাত দলকে সবার করে রঘু ডাকাতের মুন্ডু কেটে নিয়ে আসবো। না না, এরকম করো না। তুমি ছাড়া এই গ্রামে আর কেউ নেই নাকি? আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। আরে গিন্নি, গিন্নি তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। পরের দিন সকালে সত্যি সত্যি রঘু ডাকাতের মুন্ডু কেটে গ্রামে হাজির হয়েছিল। তোদের বাবার জন্যই সেবার আমাদের গ্রাম ডাকাতের হাত থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু এর সাথে দাদার মৃত্যুর কি সম্পর্ক? তোদের বাবা যখন ডাকাত দলকে মারতে যায়, ওই দলে রঘু ডাকাতের একমাত্র ছেলে মোহনও ছিল। সে তখন খুব ছোট, তাই তাকে ছেড়ে দেয়। শুনেছি সে এখন আবার ডাকাত দল গড়ে তুলেছে। সেই কি আমার স্বামীকে মেরেছে? কিন্তু কেন? ও তো কিছু করেনি। শোনো বৌমা, শোনো। মোহন ডাকাত হওয়ার আগেই তোমার শ্বশুর মশাই মারা যান, তাই বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই হয়তো মোহন তোমার স্বামীকে মেরেছে। কিন্তু প্রতিশোধের পালা তো এখনো শেষ হয়নি। মানে মানে কি বলতে চাইছিস তুই রানী? আমার বাবা গ্রামের লোকেদের ভালোর জন্য যে কাজ করেছিল, তার প্রতিদান আমার দাদাকে নিজের জীবন দিয়ে দিতে হয়েছে। কিন্তু এই অন্যায়ের শাস্তি ওই মোহন দস্যুকে ভোগ করতেই হবে। না না রানী, না। তোর দাদার পর তুই আমার একমাত্র সম্বল। তাছাড়া তোর বিয়ে ঠিক হয়ে গেছে। তুই এখন কিচ্ছু করতে যাস না বন্টি। যতদিন না আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি, ততদিন আমি বিয়ে করব না। হরিদাদু, তোমরা বৌদিকে দেখে রেখো, আমি চললুম। সর্দার, সর্দার, দেখো দেখো, একটা মেয়ে না গলায় দড়ি দিচ্ছে। আরে হ্যাঁ তো, চল এগিয়ে গিয়ে দেখি ব্যাপারখানা কি। এই মেয়ে, এই গভীর জঙ্গলে এসে কি করছো এগুলো? এখানে এসব চলবে না। কেন চলবে না? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমি তো মনের জ্বালায় মরতে এসেছি শুধু। মরতে হলে অন্য কোথাও মরগে যাও, যাও এখান থেকে। চুপ কর। এই মেয়ে, নাম কি তোমার? আর মরতেই বা যাচ্ছ কেন? আমার নাম রানী। মরে কি আর মানুষ সাধে? আমি যে অভাগিনী। কি হয়েছে খুলে বলো আমাদের। আমার বাবা আর মা ছোটবেলাতেই মারা গিয়েছে। দুদিন আগে একটা দুর্ঘটনায় আমার একমাত্র দাদাও মারা যায়। তাই আমার বৌদি আর গ্রামের লোকেরা আমাকে অপয়া অলক্ষী বলে তাড়িয়ে দিয়েছে। ছি 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 ছি। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এই জঙ্গলেই মরতে এসেছি। শোনো রানী, তোমার যখন কেউ নেই, তুমি আমাদের সাথে চলো, আমাদের সাথে থাকবে। কিন্তু সর্দার, এই মেয়েকে নিয়ে আমার মুখের উপর কথা বলবি না। আমার কথাই শেষ কথাই জঙ্গলে, জানিস না? কিন্তু তোমরা কে? তোমাদের পোশাক আশাক দেখে তো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। যে জঙ্গলে তুমি এসেছো, এটা হলো মোহন ডাকাতের এলাকা। মোহন ডাকাত? সেটা কে? আমি মোহন ডাকাত। হ্যাঁ? না না, আমি তোমাদের সাথে যাব না। তোমরা যদি আমার সর্বনাশ করে দাও। তুমি ভয় পেও না, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, চলো। তুমি এই ঘরের ভেতর গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। ইস, ছি, এসব খাবার মানুষে খায়? শোনো মেয়ে, এখানে এই জঙ্গলে এই সবই পাবে। আমরা হাত পুড়িয়ে যা পারি তাই করে দিয়েছি। কেন? তোমাদের কোনো রাঁধুনি নেই? ডাকাত দলে আবার রাঁধুনি?
সত্যিই তুমি হাসালে। এইসব খাবার খেয়ে থাকো কি করে তোমরা? এই যে খেতে পাই তাই অনেক। তুমি খেতে হলে খাও, না হলে খাবার নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, আমি একটা কথা বলি। কি কথা? তোমাদের কাছে ভালো রান্নার সরঞ্জাম কিছু আছে? না, ওসব কিছু নেই। রাঁধারই লোক নেই, সরঞ্জাম দিয়ে কি হবে? শোনো, আমি যা যা বলছি গ্রামের বাজার থেকে সেগুলো কিনে নিয়ে এসো, তারপর আমি তোমাদের রান্না করে খাওয়াবো। তুমি আমাদের জন্য রান্না করবে? হ্যাঁ, আর নিজের জন্যও করব। এখন আমি যা যা বলছি সেগুলো নিয়ে এসো। ঠিক আছে, বলো। রানীর কথা মতো মোহন ডাকাতের দুই সাগরেদ গ্রামের বাজারে গিয়ে 2-3টে দোকান লুট করে রান্নার সরঞ্জাম ও উপকরণ নিয়ে এসে রানীকে দেয়। সেসব নিয়ে ডাকাতদের রান্নাঘরে রানী সকলের জন্য রান্না করতে শুরু করে দেয়, আর মনে মনে ভাবে, আমার দাদাকে তুমি মেরেছো মোহন ডাকাত, তোমাকেও আমি মারব। না, রান্না তো প্রায় শেষের দিকে, যাই সবাইকে ডেকে আনি। এতে দারুণ সুগন্ধ বেরিয়েছে। এত সুন্দর সুগন্ধিযুক্ত খাবার আমি তো কখনো খাইনি। সত্যি সর্দার, আমার তো আর তর সইছে না। খাওয়া শুরু করি। দাঁড়া, এখন এ খাবার কেউ খাবি না। কেন কেন সর্দার, কি হলো? এই খাবার আগে রানী খাবে, তারপর আমি খাবো। কেন? আমি কি খাবারে কিছু মিশিয়েছি নাকি? তুমি কি আমাকে বিশ্বাস করো না? অত কথা না বলে খাবারটা আগে খাও। বেশ, তাই খাচ্ছি। এই বলে রানী নিজে খাওয়া শুরু করলো। তার খাওয়া শেষ হলে মোহন বলল, ঠিক আছে, এবার তোরা খেতে পারিস। সর্দার, এই যেন অমৃত খেলাম। তুমি এই মেয়েটাকে এনে খুব ভালো করেছো সর্দার। তোদের সর্দার যা করে তোদের ভালোর জন্যই করে। আজ থেকে আমাদের সকলের জন্য তুমিই রান্না করবে। বেশ, তাই হবে সর্দার। এরপর থেকে রানী প্রতিদিন ডাকাত দলের জন্য রান্না করতে লাগলো ঠিকই, কিন্তু প্রতিবার খাবার আগে সেই রান্না মোহন আগে তাকে খাওয়াতো, তারপরেই নিজেরা খেত। এদিকে রানীর রূপ ও গুণে মুগ্ধ হয়ে গিয়েছিল মোহন ডাকাত। একদিন সে রানীর কাছে এসে বলল, রানী, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো, কি বলবে? তোমার রূপে আমি মুগ্ধ, তোমার গুণ অনেক। আমি তোমাকে বিয়ে করতে চাই। এ তুমি কি বলছো? তুমি হলে ডাকাত সর্দার, আর আমি অপয়া অলক্ষী এক মেয়ে। চুপ, আর কখনো এমন কথা বলবে না। তুমি মোটেই অপয়া অলক্ষী নও। আচ্ছা, তুমি কি আমায় পছন্দ করো না? তোমাকে পছন্দ না করার তো কোনো কারণ নেই, তুমি আমায় আশ্রয় দিয়েছো। তাহলে চলো আজই বিয়ে করে নি। আজই? হ্যাঁ, আজই। কেন, তোমার আপত্তি আছে? আসলে আমি চাইছিলাম আমাদের বিয়ে একটা শুভ দিনে হোক। আগামী সপ্তাহে গুরু পূর্ণিমার দিন যদি আমাদের 4 হাত এক হয় তাহলে? আমাদের ডাকাতদের আবার পূর্ণিমার চেয়ে অমাবস্যাটাই বেশি শুভ। যাই হোক, তুমি যা চাইছো তাই হবে। আপনি তাহলে বাকিদের খবর দিয়ে দিন, আমি বরং খাবার নিয়ে আসি। আমার দাদার খুনিকে কিনা আমি বিয়ে করব? কখনোই না। আমি এখানে প্রতিশোধ নিতে এসেছি, আমাকে খুব শীঘ্রই কিছু একটা করতেই হবে। এদিকে মোহন ডাকাত দলে নিজের বিয়ের খবর জানিয়ে দেওয়ার পর সবাই খুব খুশি হয়, কিন্তু এর পরেও মোহন রানীকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না। এখনো প্রতিবার খাওয়ার আগে তাকেই খেতে হয়। দেখতে দেখতে গুরু পূর্ণিমার দিন এসে যায়। সেদিন দুপুরবেলা রান্না করতে বসে রানী ভাবে, না, আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। আজই যা করার আমাকে করতে হবে, তারপর যা হবে দেখা যাবে। বিষ মিশিয়ে এত শান্তির মৃত্যু আমি তোমাদের দেব না সর্দার। এই খাবার খেয়ে তোমরা শুধু ঘুমিয়ে পড়বে, আর তারপর আমি তোমাদের শাস্তি দেব। তোমার খাওয়া শুরু করো, তারপর তো আমরা খাবো।
আজ তোমাদের বিয়ে কিনা, তাই বোধ হয় আমাদের ডাকাত রানী একটু লজ্জা পাচ্ছে সর্দার। আমায় মাফ করো সর্দার, এই বিয়ে আমি করতে পারবো না, আর না তোমাদের ডাকাত রানী হতে পারবো। মানে তুমি হঠাৎ এমন কেন বলছো রানী? যেখানে আমার কোনো সম্মান নেই, যেখানে আমাকে কেউ বিশ্বাস করে না, একটা পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হয়, সেখানে আমি থাকতে পারবো না। আমি আজই চলে যাব। কে কে তোমায় অসম্মান করেছে, অবিশ্বাস করেছে? আমার নাম বলো, আমি তার গর্দান কেটে নেব। তুমি করেছো সর্দার। আমি? কিভাবে? এই যে আমি যাই রান্না করি, প্রত্যেকবার আমাকে আগে খেয়ে বোঝাতে হয় যে আমি খাবারে কিছু মেশাইনি। এতই যদি অবিশ্বাস, তাহলে আমাকে আর বিয়ে করার প্রয়োজন নেই। ঠিকই তো, আমি বুঝতে পারিনি রানী। আসলে আমার তো কম শত্রু নেই, তাই বিশ্বাস করতে পারি না কাউকে। তবে তোমাকে বিশ্বাস করাই যায়। আজ আমরাই সবার আগে খাবো। কোথায় কোথায় আমরা, কোথায়? আমাদের আমাদের কে কে এভাবে বেঁধে রেখেছে? সর্দার, সর্দার তুমি আছো সর্দার? আছে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রানী, এসব কি ছেটাচ্ছ তুমি আমাদের গায়ে? আরে দেখো কে আমাদের বেঁধে রেখেছে, খুলে দাও এক্ষুনি। গঙ্গা জল ছেটাচ্ছি সর্দার, এর আগে শুদ্ধ হতে হবে না? গঙ্গা জল নয়, এ তো সর্দার, সর্দার কেরোসিন ছেটাচ্ছে। এই মেয়ে তো আমাদের পুড়িয়ে মারবে সর্দার। কেন রানী? তোমাকে আমি মৃত্যুর মুখ থেকে বাঁচালাম, আশ্রয় দিলাম। এই ডাকাত দলের রানীও করতে চেয়েছি তোমাকে, আর তুমি আমাদের মারতে চাইছো। তুই আমাকে আশ্রয় দিসনি রে, আমি এসেছি তোর কাছে প্রতিশোধ নিতে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমি কি ক্ষতি করেছি তোমার? তুই আমার দাদাকে নির্মম ভাবে হত্যা করেছিস। কে তোমার দাদা? আমার দাদা হলো সেই দীনেশ পালোয়ানের ছেলে, যে তোর বাবাকে মেরেছিল আমাদের গ্রামকে রক্ষা করতে। কে? তুই দীনেশ পালোয়ানের মেয়ে? বেশ করেছি তোর দাদাকে মেরেছি, তোর বাবাকে তো মারতে পারিনি, তাই ওকে মেরেই বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। আর এবার আমি প্রতিশোধ নেব আমার দাদার মৃত্যুর। না না, তুই কিচ্ছু করবি না। এই মেয়েকে আমাদের বিশ্বাস করাই উচিত হয়নি সর্দার। একবার ছাড়া পাই, তোকে দেখে নেব। ছাড়া পাবি তো, কিন্তু মৃত্যুর পর। কেরোসিন ছেটানো হয়ে গেছে, এবার তোদের সকলকে জ্যান্ত পুড়িয়ে মারবো আমি। না না রানী, এরকম করো না, আমার ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দাও রানী। তোদের ছেড়ে দেবো? কখনো না। তোদের ছেড়ে দিলে আবার কত নির্দোষ অসহায় মানুষকে তোরা মারবি, তাদের সর্বস্ব লুট করে নিবি। তার চেয়ে তোদের মরাই ভালো। বাঁচাও বাঁচাও, মেরে ফেললো আমাদের, মেরে ফেললো। বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। নিজের প্রতিশোধ পূরণ করে রানী ফিরে এলো তার গ্রামে। সবাই ডাকাত দলের মৃত্যুর খবর পেয়ে খুব খুশি হলো, আর এমন বুদ্ধি ও সাহসিকতার জন্য রানীর নামে জয়ধ্বনি দিতে লাগলো।